चलिए शुरू करते हैं। ক্লাস 7 এর আমরা ইতিহাস পড়েছিলাম, ঠিক না? ইতিহাস এমন একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, মজা লাগে, ঠিক আছে? বিশেষ করে আমার কাছে পড়ে মজা লাগে, ভালোবাসা, ঠিক না? তো ইতিহাস আমি কি পড়েছিলাম? বাংলা পড়েছিলাম না? বাংলার উৎপত্তি কিভাবে আসলো, বাংলা পড়েছিলাম না? বাংলা, বঙ্গাল। বাংলা যে আমাদের যে প্রপার যে বাংলাটা, তো কতটি অঞ্চল ছিল? বরেন্দ্র, তারপরে পুণ্ড্রবর্ধন, ঠিক আছে, এটা ছিল তো। তারপরে এবার একটা কোশ্চেনের উত্তর দে যে আমাদের বাংলায় প্রথম স্বাধীন নবাবকে, মানে স্বাধীন নবাব না স্বাধীন সম্রাটকে বলতো? শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল বাবু? বাবা, ভেরি ভেরি গুড। এই শশাঙ্ক যখন চলে যায়, শশাঙ্ক এমন একটা রাজা কিনা ও কিন্তু তার উত্তরাধিকার ছেড়ে যায় না, জানিস তো এটা? মানে তার যে বাচ্চা কাচ্চা হবে নাই, ঠিক আছে? তো শশাঙ্কের পর প্রায় 100 বছর বাংলায় পুরো অন্ধকার। অন্ধকার মানে কি? পুরো উন্নতি না, জায়গাটা কি হলো? মস্থান নাই। মানে সমুদ্রে যেরকম হয় না, বড় মাছগুলা খেয়েছিস? বোয়াল মাছ বাড়িতে ধরলে বাবা এনেছে, যখন কাটলাম যদি হ্যাঁ রে ফের মাছ, বোয়াল মাছটা ফের মাছকে খেয়ে বসে আছে, ঠিক না? এই না? তো যখন মাছকে খেয়ে নেয়, তো ওই সিস্টেমটা হচ্ছিল তখন বাংলায়, যখন মস্তানায় শশাঙ্কের মারা যাওয়ার পর। মানে বড় মাছকে যারা জমিদার, তারা গরিব লোককে চুষে খেত, খালি চুষে, মানে মানে খুব অত্যাচার করতো, ঠিক আছে? বুঝতে পারলি? শশাঙ্কের পর হ্যাঁ, তারপরে একটা রাজা বসে, যার নাম হচ্ছে গোপাল। গোপাল পাল বংশ চালায়। কি বংশ চালায়? পাল বংশ চালায়। পাল বংশ চলে, গোপাল, মহিপাল, ধর্মপাল, যত পাল আছে, পালে পাল হয়ে যায়। এই ক্লাসটা করেছি, পাল পাল। হ্যাঁ, তারপরে আমরা পালের পরে ফের আরেকটা বংশ আছে, যার নাম হচ্ছে সেন বংশ। হ্যাঁ, সেন বংশ, ঠিক আছে? তারপরে আছে কি? সেন বংশ। এবার এই সেন বংশ ফের চলে, ঠিক আছে? সামন্ত সেন, হেমন্ত সেন, ঠিক না? লক্ষণ সেন চলে তো নাকি? বিজয় সেন। তো আমরা এগুলো ক্লাসে করেছি, সুন্দর করে করেছি। আমরা আজকে কি পড়বো? আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, সব কোথায় হচ্ছে বলতো? বাংলায়। কোথায় হচ্ছে বাবু? বাংলায়। ওই টাইমটাতে বাংলার বাইরে কি কিছু হয় না? না, অনেক কিছু হয়। মানে ওই টাইমটাতে বাংলার বাইরে, মানে ধরে নে এই যে আমাদের ইন্ডিয়া আছে, এই যে ভারত নাকি, আমরা বাংলার ইতিহাসটা, মানে বাংলা, বিহার, উড়িষ্যা তখন একসাথে ছিল, এর ইতিহাসটা জানলাম আমরা কি পর্যন্ত বলতো? সেন বংশ পর্যন্ত। কিন্তু এই যে উত্তর ভারতে বা দক্ষিণ ভারতে তখন কোন সাম্রাজ্য চলছিল, কোন রাজা ছিল, ঠিক আছে? দক্ষিণ ভারতে কোন রাজা ছিল, উত্তর ভারতে কোন রাজা ছিল, এগুলো সম্বন্ধে তো আমাদের ডিটেলস পড়তে হবে একটু, নাকি? তো দেখ, দাক্ষিণাত্যে তোর এই দাক্ষিণাত্য, এই দক্ষিণ দিকে একটা শক্তি ছিল যার নাম হচ্ছে রাষ্ট্রকূট, ঠিক আছে? এই রাষ্ট্রকূটরা কর্ণাটকের ফের চালুক্য শক্তির অধীনে ছিল, ঠিক আছে? মানে শক্তি অনেক রোধক ফেলে এখানে একটা শক্তি, মানে তারপরে তার কিছু দূর পরে, মানে অন্য জায়গায় আলাদা একটা শক্তি। তো এই যে দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট শক্তি ছিল, ওটা কার আন্ডারে ছিল? চালুক্য শক্তির আন্ডারে ছিল। কার শক্তির আন্ডারে ছিল? চালুক্য রাজবংশ আছে, বংশ ছিল তখন, হ্যাঁ, ওই শক্তির আন্ডারে ছিল। মানে ধরে নে আমি আছি রাজা, ঠিক আছে? তারপর আমার থেকে আরেকটা ছোট রাজা আছে, ঠিক আছে? তো আমার আন্ডারে ও আছে, ঠিক কিনা? আমি ওকে কন্ট্রোল করছি, বেটা ওটা করতে হবে, ওটা করতে হবে, বেশি বেশি করতে পারবি না, নাহলে কেটে দেবো, এই করে, ঠিক কিনা? তো আমার, হ্যাঁ, তো ও কিন্তু রাজা, আমি ওর থেকে বড় রাজা, বুঝতে পারলি তো? ওরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো অষ্টম শতাব্দীতে মাঝামাঝি রাষ্ট্রকূট নেতা, তার নাম হচ্ছে কি? দন্তি দুর্গ। কি রে? চালুক্য শাসনকে ক্ষমতা থেকে সরিয়ে এসে নিজে স্বাধীন রাজা ঘোষণা করে। এই যে রাষ্ট্রকূট রাজা ছিল কে? দন্তি দুর্গ বলছে না, ওর আন্ডারে থাকবো না, আমরা ওর আন্ডারে থাকবো না, আমরা নিজে স্বাধীন হব, নিজে স্বাধীন হয়ে থাকবো। দন্তি দুর্গ আলাদা হয়ে একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে, বুঝতে পারলি? তাহলে প্রথমে ছিল চালুক্য আন্ডারে রাষ্ট্রকূট বংশ, কিন্তু পরবর্তীকালে এই রাষ্ট্রকূট বংশ থেকে বেরিয়ে এসে এই দন্তি দুর্গ একটা নিজস্ব স্বাধীন রাষ্ট্র গঠন করে। কে? দন্তি দুর্গ, ঠিক আছে? কে রে? আচ্ছা,
হলো, বুঝতে পারলি? তারপরে আমরা প্রথমে উত্তর ভারতের, আমরা কিন্তু এই দু একটা দন্তি দুর্গ যে বললাম, রাষ্ট্রকূট বংশ বললাম বা চালুক্য বংশ বললাম, এগুলো সব দক্ষিণ ভারতে হচ্ছিল, এটা আরো আমরা পড়বো ডিটেলসে। একটু উত্তর ভারতে আমরা যাই, বেড়াতে যাই উত্তর ভারতে। তখন উত্তর ভারতে আহ তো এখানে তো শক্তি ছিল, যে ছিল কোনটি ছিল বলতো, ওই যে বিস্তীর্ণ বাংলা বিহার উড়িষ্যা বিস্তীর্ণ অঞ্চলের শক্তি ছিল। তো উত্তর ভারতের দ্বিতীয় শক্তি ছিল কি গুজ্জর প্রতিহার, খুব খাতারনাক হারামি মানে ওরা ছিল গুজ্জর। হ্যাঁ, গুজ্জর প্রতিহার বংশ, ঠিক আছে। ওরা খালি আক্রমণ, খালি বাংলাতে আক্রমণ, খালি আক্রমণ করতো, ঠিক আছে। তো দ্বিতীয় এই গুজ্জর প্রতিহার, এরা ছিল কি রাজস্থান ও গুজরাটের বিহারে, দাঁড়া একটু গুজ্জর। তো এই যে উত্তর ভারতে কি ছিল, গুজ্জর প্রতিহার বংশ না রে, কি ছিল, বিশেষ করে রাজস্থান আর গুজরাট অঞ্চলে মানে তোর এই জাতিটা ছিল কি গুজ্জর প্রতিহার, ঠিক আছে। হ্যাঁ, রাজস্থান আর এই যে গুজ্জর প্রতিহার কথা ছিল রাজস্থান আর গুজরাটে, ঠিক আছে। আর এদের মধ্যে যে রাজা ছিল, ঠিক আছে, যার নাম হচ্ছে কি খুব ক্ষমতাশাল, মানে খুব ক্ষমতা মানে শক্তিশালী রাজা ছিল, যার নাম হচ্ছে কি রাজা ভোজ। ওর নাম কি? তো গুজ্জর প্রতিহার বংশের শক্তিশালী রাজার নাম কি? রাজা ভোজ। রাজা ভোজ কাহা, রাজা ভোজ কাহা গাঙ্গু তেলে, নাম শুনেছিস এটা? তো গুজ্জর প্রতিহাররা কোথায় বসবাস করতো? উত্তর ভারতের রাজস্থান ও গুজরাটে। কোথায় রে? রাজস্থান ও গুজরাটে। আর এদের মধ্যে ক্ষমতাবান রাজা কে ছিল? রাজা ভোজ আর না সরি রাজা ভোজ শুধু, ঠিক আছে। তিনি এই যে রাজা ভোজ, তখন এখানে ছিল কনৌজ, একটা রাজ্যের নাম কি রে? কনৌজ। কি নাম ছিল? কনৌজ। রাজা ভোজ কনৌজ দখল করেছিল। রাজা ভোজ কি করেছিল? আর সেখানে তার রাজধানী স্থাপন করেছিল। রাজা ভোজ এখান থেকে এসে এখানে কনৌজ দখল করে এবং তার রাজধানী স্থাপন করে, ঠিক আছে। আচ্ছা, একটা এই পাল প্রতিহারের সময় হ্যাঁ পাল প্রতিহারের সময় একটা যুদ্ধ হয়েছিল, ত্রিসেতু সংগ্রাম, যেখানে তিনটা শক্তি একসাথে যুদ্ধ করতো। আমি বলেছিলাম এটা শক্তি তো পরে পড়াবো। তো অষ্টম শতাব্দী থেকে পাল, ঠিক আছে, বংশজাতি, একটা হচ্ছে পাল, একটা হচ্ছে কি গুজ্জর প্রতিহার, ঠিক আছে, একটা হচ্ছে গুজ্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট বললাম না, নিচে আছে। হ্যাঁ দেখ আমি বলছি, এটা একটু একটু যদি একটু ভারত আঁকবো আমরা, ভারতটা আঁকতে না পারলেও ঠিক আছে, কিন্তু আনুমানিক আমরা ভালো করে বুঝে নিব যে এটাই হচ্ছে তোর ভারত, ঠিক আছে। যেরকম সরকার আমি তো বুঝতে পারলে হলো, ঠিক আছে। তো এটা হচ্ছে ভারত, ঠিক আছে। তো এক জায়গায় কি ছিল প্রথমে, এখানে কি ছিল বলতো? রাষ্ট্রকূট বংশ। কে ছিল? আর এদের মধ্যে কিন্তু দুটো ছিল, ঠিক আছে। দুটো কে ছিল আমি বললাম না, এখানে আরেকজন ছিল কে? চালুক্য। কে ছিল? চালুক্য। তো এদের মধ্যে রাষ্ট্রকূটের দন্তি দুর্গ ছিল, এ কিন্তু স্বাধীন রাজ্য ঘোষণা করে। এক সময় এ কিন্তু চালুক্যর আন্ডারে ছিল, ঠিক কিনা? এক সময় চালুক্যর আন্ডারে কে ছিল? রাষ্ট্রকূট ছিল, কিন্তু এক সময় সে স্বাধীন ঘোষণা করে। এখানে ছিল কি কনৌজ। কে ছিল রে? কনৌজ। বুঝতে পারলি? কনৌজ যে জায়গাটা আছে কিনা, এটা এত সুন্দর জায়গা আছে, এটা যে দখল করতে পারবে ও মানে পুরো ভারতকে বলে, মানে ভারতের আমি সব থেকে বড় দামি জায়গা দখল করে নিলাম। কেন বলতো? এখানে কিনা পবিত্র গঙ্গা নদী বয়ে চলে গেছে, ঠিক আছে। এখানে উর্বর জমি, উর্বর তোর মানে চারদিকে সমস্ত উর্বর জমি আছে, নদী আছে, তোর গাছপালা আছে, চতুর্দিক থেকে সবকিছু একদম পারফেক্ট আছে। কোথায়? এই কনৌজে, ঠিক আছে। তো এখানে রাজস্থানে আর এখানে কে থাকতো বলতো? গুজ্জর। কারণে গুজ্জর প্রতিহাররা, বললাম না? গুজ্জর প্রতিহার, আরে গুজ্জর প্রতিহার ছিল, ঠিক আছে। একদিকে কে ছিল? রাষ্ট্রকূট বংশ ছিল, ঠিক আছে। গুজ্জর, আর একদিকে ছিল কি তোর পাল। এখানে তোর পাল্লা ছিল না রে। তো এরা কি করলো, এই জায়গাটাকে ক্যাপচার করার জন্য, ঠিক আছে, এই জায়গাটাকে এও ক্যাপচার করবে, এও ক্যাপচার করবে,
তিনজনের কিন্তু লোক এই জায়গায়, ঠিক আছে, এই কনৌজকে দখল করার জন্য। তিনজনের লক্ষ্যকার বলতো যে চলো রে কনৌজ দখল করতে, কনৌজ দখল করবো আর আমরা ভারতের শক্তিশালী যে কোনো একজন হবো। তো এই অষ্টম শতাব্দী থেকে পাল, প্রতিহার, গুর্জর, রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলে, টানা। একে বলা হয় কি ত্রিশক্তি সংগ্রাম। কি বলা হয় একে? ত্রিশক্তি। কোশ্চেন আসবে ত্রিশক্তি সংগ্রাম কাকে বলে? কার কার মধ্যে হয়েছিল ত্রিশক্তি সংগ্রাম বলতে পারবে না? ত্রিশক্তি সংগ্রাম, ঠিক আছে, বুঝা গেল কি? ত্রিশক্তি সংগ্রাম একটু এনার্জি সহিত একদম সুন্দর করে বুঝবি কিন্তু, হ্যাঁ। তারপরে হচ্ছে কি তারপরে এই যে আমাদের দক্ষিণ ভারত, এটা আমি একটু মিটিয়ে দিই, ঠিক আছে, মিটিয়ে দিই একটু। আমাদের দক্ষিণ ভারত মানে কোনটা বলতো? সাউথের দিকে। গিয়েছিস কোথাও কেউ দক্ষিণ ভারতে? আচ্ছা, এখানে দক্ষিণ ভারতকে কখন আলাদা করা, মানে একটা আলাদা করে এখানে একটা পর্বত আছে, বুঝতে পারলি? এখানে একটু নিচে হবে, যার নাম হচ্ছে কি বিন্ধ্য পর্বত, ঠিক আছে, বিন্ধ্য পর্বতমালা আছে, ঠিক আছে, বিন্ধ্য পর্বতমালা এর নিচে আছে। মানে যে দেখ তামিলনাড়ু, তারপরে তোর কর্ণাটকা, এগুলো হচ্ছে, এটা কিন্তু খুব উন্নত, ঠিক আছে। তো দক্ষিণ ভারতে একটা শক্তি কিন্তু মানে খুব শক্তিশালী হয়ে ওঠে, ওরা কিন্তু প্রচুর নাম করা, যার নাম হচ্ছে কি চোল শক্তি। কি রে বাবু? চোল শক্তি। দাদা বলছি, আমি বলছি, সব বলছি, সবর কর, ঠিক আছে। তো দক্ষিণ ভারতে একটা শক্তি, এর আগেরটা সব বুঝে গেলি তো নাকি? ত্রিশক্তি সংগ্রাম, কোনটা কি গুর্জর, রাজা ভোজ, হ্যাঁ বুঝতে পারলি, রাজা ভোজ, হ্যাঁ। তো ওরা বুঝে গেলি, ত্রিশক্তি সংগ্রাম বুঝে গেলি। এরপরে আমরা চোল শক্তিটাকে নিয়ে পড়বো। কোন শক্তি পড়বো? চোল শক্তি। ভালো করে, ঠিক আছে, এরপরে কি পড়বো? চোল শক্তি, ঠিক আছে। একটু ছেড়ে দিই, ঠিক আছে, কার কাছে যাচ্ছে। তো চোলরা কিন্তু খুব শক্তিশালী ছিল, দেখলে, চোলরা খুব, তাহলে চোলরা কোন কোন জায়গাটা ছিল বলতো? দক্ষিণ ভারতে, ঠিক আছে। চোলরা খুব শক্তিশালী ছিল, ভালো করে বুঝবি কিন্তু সুন্দর করে, ঠিক আছে। এই চোল সাম্রাজ্যটা কাবেরী এবং রাজা তোর কি কাবেরী এবং তার শাখা নদীগুলি বলিবে ঘিরে চলে যায়। মানে এই চোল রাজ্যটা যে নদীর তীরে অবস্থান করে তার নাম হচ্ছে কাবেরী, ঠিক আছে, কাবেরী, কাবেরী নদীর তীরে, কাবেরী বা তার শাখা নদী, কাবেরী ও শাখা নদী, ঠিক আছে, শাখা নদী। এই নদীগুলোর পাশে এই চোল সাম্রাজ্যটা, দেখবি যতগুলো সাম্রাজ্য হয়েছে আজ থেকে না, প্রায় আমরা যখন হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা পড়ি, প্রত্যেকটা সভ্যতা নদীর পাশে আছে, কারণ নদী এমন একটাই দান, ঠিক আছে। দেখ চোল সাম্রাজ্য নদীর পাশে আছে, ঠিক আছে। তো তো কোন নদীর তীরে চোল সাম্রাজ্য গড়ে উঠেছিল? কাবেরী। বুঝতে পারছিস না? তো এখানে এই কাবেরী, সেখানকার রাজা, এই যে এখানকার চোল যে রাজা মুট্টাবাইকে এই চোল সাম্রাজ্য এখন তোর স্থাপন হচ্ছে, ঠিক আছে, গঠিত হচ্ছে। এখানে চোল মানে এখানকার রাজা ছিল একটা, ঠিক আছে, রাজা ছিল, চোল সাম্রাজ্য গড়ে ওঠার আগে, ঠিক আছে, এখানে একটা রাজা ছিল যার নাম হচ্ছে কি মুট্টাবাই। কে রে? মুট্টাবাই। এই যে মুট্টাবাই, একে মেরে, হ্যাঁ, মুট্টাবাইয়াকে, এই মুট্টাবাইয়া এখানে কিন্তু রাজা রাজ করছিল, ঠিক আছে। এই মুট্টাবাইয়াকে মেরে ধরে হারিয়ে কে বলতো? যার নাম হচ্ছে কি বিজয়ালয়। কে রে? বিজয়ালয় হারিয়ে দেয়, ঠিক আছে। সালটা হচ্ছে কত? 846 থেকে, হ্যাঁ 846, ঠিক আছে, 871, ঠিক আছে, 871 এই সালটা ছিল। তখন এই বিজয়ালয় চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। বুঝতে পারলে আমার কথাটা? মুট্টাবাইকে, ও সাম্রাজ্য ছিল না, রাজা ছিল, ও সাম্রাজ্য ছিল না, রাজা ছিল, রাজা শাসন করতো। হ্যাঁ, রাজাকে থাপ্পড় টাপ্পড় মেরে চল হাঁটা। বিজয়ালয় কি করলো? চোল সাম্রাজ্য গড়ে তুললো, ঠিক আছে। কি তুললো? চোল সাম্রাজ্য গড়ে তুললো, ঠিক আছে।
তো এই চোল সাম্রাজ্যে কে ছিল বলতো? এই মুট্টা ভাইয়া ছিল। কে ছিল? মুট্টা রাজা ছিল। এখানে বিজয় আসলো, থাপ্পড় মেরে চল হাঁটা এখান থেকে। এই বিজয়ালয় চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। কি করলো? প্রতিষ্ঠা মানে কি? জন্ম দিল চোল সাম্রাজ্যকে, জন্মদাতা। ঠিক আছে, ঠিক আছে। চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। আর এর রাজধানী, এই চোল সাম্রাজ্যের রাজধানী হলো কি বলতো? থাঞ্জাভুর। কি রে? বা তাঞ্জোর। থাঞ্জাভুর, থাঞ্জাভুর বা তাঞ্জোর। তো চোল তাঞ্জোরকে ধানের গোলা বলা হয়। দক্ষিণ ভারতের থাঞ্জাভুরকে ধানের গোলা বলা হয়। তোদের এটা নাই, ঠিক আছে, মনে রাখার দরকার নেই। তো এই থাঞ্জাভুর বা তাঞ্জোর চোল শক্তির রাজধানী স্থাপন করলো কে রে বাবু? এই বিজয়ালয়। কে রে? ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? ধানের ধানের গোলা বলা মানে ধান, ধান প্রচুর উৎপন্ন হয় না, ঠিক আছে। হ্যাঁ, আসবে না এটা, ঠিক আছে। তো থাঞ্জাভুর চোল সাম্রাজ্যের রাজধানী কোথায় তাহলে? প্রথম রাজাকে? বিজয়ালয়। বিজয়ালয় কাকে হারিয়েছিল? তুই বই খুলে আছিস, তো মন লাগছে না? মন লাগছে না? হ্যাঁ, তো হলো বিজয়ালয় মুট্টা ভাইকে হারালো, ঠিক আছে। আর চোল সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থান করতো? বাহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার বিজয়ালয়ের উত্তরসূরি রাজ্যকে আরো সম্প্রসারিত করে বিজয়ালয়ের তারপরে ছেলে আসে, ঠিক আছে, তারপরে ছেলে পেলে আসে, আরো সাম্রাজ্যটা আস্তে আস্তে বড় করে সবার লক্ষ্য কে থাকে? আমার যত হচ্ছে তার থেকে আরো যত বেশি হয়, ঠিক না? কারো কিন্তু সবুর নাই, ঠিক আছে, গ্রামে হয় সবুর নাই, যার যত হয় সে তত চায়, ঠিক আছে। ওরকম আস্তে আস্তে বাড়ালো, ঠিক আছে। তো তারপরে যে আসে 985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ। কে রে? ও এই প্রথম রাজরাজ কিন্তু মানে ধরেন এই বিজয়ালয়ের ছেলে, ঠিক আছে, বিজয়ালয়ের ছেলে কি প্রথম রাজরাজ। রাজা ভোজ কে ছিল বলতো? তো দেখ এখানে বিজয়ালয়ের পর রাজার ওর বেটার নাম কি? তো এই প্রথম রাজরাজ কিনা কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ায়, মানে অনেক বড় অঞ্চল জুড়ে একদম চারদিকে একদম ওর নিজের ক্ষমতাটা বাড়ায়, নিজের ক্ষমতাটা বাড়ায়। কে? এই প্রথম রাজরাজ, ঠিক আছে। তার পুত্র এ কিন্তু সব থেকে শ্রেষ্ঠ রাজা, যার নাম হচ্ছে কি রাজেন্দ্র, প্রথম রাজেন্দ্র চোল, ঠিক আছে। প্রথম, হ্যাঁ, প্রথম রাজেন্দ্র চোল হবে এটা, ঠিক আছে। প্রথম রাজেন্দ্র এ কিন্তু শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। এ কিন্তু একটা ভালো কাজ করেছিল, কি বলতো? এ একটা ভালো কাজ কি করেছিল, মানে এরা যে করতে পারেনি এ কিন্তু করে ফেলেছিল। কে? প্রথম রাজেন্দ্র চোল। কি বলতো? এ তোর এই চালুক্য, কল্যাণের চালুক্য শক্তিকে পরাজিত করে। আমি একটু আগে এখানে পড়লাম না, চালুক্য শক্তি ছিল, চালুক্য রাষ্ট্রকূট। তো এই রাজেন্দ্র চোল চালুক্য শক্তিকে পরাজিত করে, ঠিক আছে। চালুক্য শক্তিকে পরাজিত করে কে? এই রাজেন্দ্র চোল, ঠিক আছে, বুঝতে পারলি? তো তোকে যদি বলে চোল সাম্রাজ্যের কোন রাজা চালুক্য শক্তিকে পরাজিত করে, কি হবে? হ্যাঁ, প্রথম রাজেন্দ্র চোল, ঠিক আছে। প্রথম রাজেন্দ্র চোল। তোর ওই পুত্র বলে লাভ নেই, বলবি যে ডাইরেক্ট প্রথম রাজেন্দ্র চোলের, প্রথম রাজেন্দ্র চোল চালুক্য শক্তিকে পরাজিত করে। আর এর এই যে এ মানে কি পাল বংশের বিরুদ্ধে এ কিন্তু খুব খাতারনাক রাজা ছিল, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজা, ঠিক আছে। এই প্রথম যে রাজেন্দ্র চলছিল এ কিন্তু খুব খাতারনাক। এর মানে এতটাই খাতারনাক ছিল কিনা, এ খালি চাইতো এই চলো এখানে চলো, একে হারাবো, ওকে হারাবো, তাকে হারাবো, মানে এদের শক্তিটাই আলাদা ছিল। আর এদের এমন শক্তি ছিল কিনা, এদের মতো ভারতে কোনো এরকম সাম্রাজ্য হয়নি যে আলাদা এক্সট্রা একটা শক্তি কি ছিল বলতো? নৌশক্তি। নৌশক্তি মানে কি রে বলতো? নৌকা, বড় বড় নৌকার জাহাজের যে এদের যে কার্যকলাপ, এদের যে তোর রীতি নীতি, এই যে টেকনিক, এদের মতো ভারতের কোনো সাম্রাজ্য আজও পর্যন্ত মানে ওই 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 টাইমে কোনো সাম্রাজ্য ছিল না, আজ পর্যন্ত হবেও না। মানে এরা নৌ ব্যবস্থাটা, মানে নৌকা, চলন্ত নৌকাতে কিভাবে যুদ্ধ করতে হয়, নৌকাতে কিভাবে কি করতে হয়, সার্ভাইভ করতে হয়, এ টু যে জানতো। মানে নৌকা মানে বড় বড় নৌকা,
বড় বড় জাহাজ যাকে বলে, এরা খুবই এক্সপার্ট ছিল। চোল সাম্রাজ্য, চোল সাম্রাজ্য নৌ মানে নৌ ব্যবস্থাটা ওর কি ছিল, খুবই স্ট্রং ছিল, ঠিক আছে। তো এই তো এরা কি করেছিল, যে পাল বংশের এই যে তো রাজেন্দ্র চোল ছিল কিনা, এরা তো চোল বংশ, ঠিক আছে। রাজেন্দ্র চোল একবার ইচ্ছা হলো কি, যে বাংলায় পাল বংশের বিরুদ্ধে এক অভিযান, গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গায় কোন্ড চোল উপাধি নেয়। মানে এ গিয়েছিল পাল রাজার সাথে দেখা করতে। হ্যাঁ, ওই জন্য এর উপাধি কি বলতো, গঙ্গায় কোন্ড চোল, কারণ এ গেছিল কোথায়, এই পাল রাজার সাথে দেখা করতে, মানে ওকে হারিয়ে, কিন্তু মানে অ্যাকচুয়ালি ই করেনি, ঠিক আছে, যুদ্ধ বুদ্ধ করেনি, ঠিক আছে। ওরা ভয় খেয়ে গেছিল, বুঝতে পারলি। এখানে গঙ্গা নদী তৈরি গিয়েছিল, এখানে এখানে ওই রাজেন্দ্র চোল কোথায় গেছিল বলতো, এই পাল রাজাদের কাছে গেছিল। আমরা তো পাল সব পড়লাম না, পাল সব পড়লাম না, এই পাল রাজাদের কাছে গিয়েছিল, ঠিক আছে, রাজেন্দ্র চোল। ওই জন্য এর উপাধি কি হলো বলতো, গঙ্গায় কোন্ড চোল। কিরা বাবু, বুঝতে পারছিস তো, গঙ্গায় কোন্ড চোল। তোদেরকে একটু পরে ভালো লাগবে, একটু পড়াবো কিনা, ভালো লাগবে, দেখে বল, ঠিক আছে। তো তারা কিসে দক্ষ ছিল বলতো, চোল বংশকে নৌ বাহিনীতে দক্ষ ছিল। কিসে দক্ষ ছিল, মানে ওদের নৌ শক্তি এমন ছিল কিনা, খুব খাতারনাক ছিল, ঠিক আছে। এরা নৌ বাহিনীতে পুরো এদিক থেকে পুরো অন্য দেশ এখানে ওখানে ভালো করে ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে, কি করতো ভালো। তো এটাই হচ্ছে ওদের বৈশিষ্ট্য, ঠিক আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ভারতীয় সম্পর্ক নিয়ন্ত্রণ, সম্পর্ক বল এই ছিল, খুব সুন্দর ছিল। এটি মনে রাখতে পারলেই তোরা এখান থেকে কোশ্চেন পেয়ে যাবি, বা বুঝতে পারলি তো নাকি। আচ্ছা, এরপরে আমরা যে পড়বো পুরোটা, তো এর পরের টপিক হচ্ছে কি, ইসলাম ও ভারত, ঠিক আছে। তো এই যে ইসলাম ও ভারত, ইসলামের উৎপত্তি, ইসলাম মানে না মুসলিম, ইসলামের উৎপত্তি কোথায় বলতো, আরবে, ঠিক আছে। তো আরবে কিনা, আরবের মানুষ দেখবি ওখানে আমাদের এখানকার মতো মাটি না, ওখানে শুধু বালি আর বালি, খেজুরের গাছ, উট, ঠিক না, একদম রেতে রেত, হ্যাঁ, মরুভূমিতে কাটার গাছ, ঠিক আছে, উট, এটা সেটা সব কিছু, ঠিক না। আচ্ছা, তো আমরা একটু তো এই মরুভূমি বা শুকনো ঘাস জমি অঞ্চল, এখানে বৃষ্টিপাত কিন্তু খুবই কম হয়, ঠিক আছে, এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। আচ্ছা, আর এর পশ্চিমে এই যে ভারতের, আমাদের ভারতটা এখন, এই যে ভারতটা যদি এখানে আসলাম না, ভারতের পশ্চিম দিকে কি কি আছে বলতো, আরব উপদ্বীপ আছে, আরব আছে, তারপর তোর দক্ষিণ আরব সাগর আছে, পূর্ব দিকে পারস্য উপসাগর আছে। এখানে কিন্তু খুব শুষ্ক, মানে এখানে প্রায় কিন্তু বৃষ্টিপাত হয়ই না, বৃষ্টিপাত সেরকম হয় না, ঠিক আছে। এখানে কিনা এই জায়গাটার এদিককার দুটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কি, একটা হচ্ছে মক্কা, একটা মদিনা, ঠিক আছে। দুটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কি, মক্কা ও মদিনা, ঠিক আছে। আচ্ছা, এই এখানে মক্কা মদিনায় দুটি গুরুত্বপূর্ণ, এখানকার যাযাবর মানুষকে বলা হতো বেদুইন। কি বলা হতো, যাযাবর মানে কি, বেদুইনরা কি করতো, এক জায়গা থেকে এরকম যাযাবর করে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ওরকম ওরা কি ছিল, এখানে থাকলো কয়েকদিন, ঠিক আছে, সেরকম তো গাছপালা পায় না, এখানে গেল ফির অন্য জায়গায় গেলো। তো যারা, তো এখানকার মক্কা মদিনার যে যারা যাযাবর, তাদেরকে আমরা কি বলবো, কি বলবো রে, বেদুইন, ঠিক আছে। আচ্ছা, তারা উট পালন করতো, এই বেদুইনরা কি পালন করতো, বল না, উট নিয়ে যাচ্ছে একদম, উট পালন করতো। আর তাদের যে খাদ্য ছিল অন্যতম উটের দুধ আর খেজুর, উটের দুধ আর খেজুর। তো কাদের বলতো এটা, বেদুইনদের, ওদের প্রিয় খাদ্য বা অন্যতম খাদ্য ছিল কি, উটের। এই যে তো তোরা এখন ভাবছিস যে এই উটের দুধ আর এই খেজুর, ওখানে ধান টান হবে, যে ধান খাবে বা ভাত খাবে, গম হবে, গম তো হবে না, বালি আর বালি আছে, রেতি রেত, পানি টানি কিছু আছে কিন্তু, পানি টানি কিচ্ছু নাই, ঠিক আছে। তো সেখানে উটের দুধ আর খেজুর খেয়ে থাকতো ওরা, ওই বেদুইনরা, বুঝতে পারলে। আচ্ছা, এরা এদের অন্যতম খাদ্য। দ্বিতীয় ষষ্ঠ খ্রিস্টাব্দে শুরু হয় কিছু কিছু আরব জাতির ব্যবসাকে, আরব প্রজাতির ব্যবসা প্রধান জীবিকা করেছিল, ঠিক আছে। সপ্তম শতাব্দীকে উপদ্বীপের এক নতুন, এই সপ্তম শতাব্দীতে একটা নতুন ধর্মের তোর জন্ম হয়, যার নাম হয় কি, ইসলাম।
ইসলাম ধর্ম কত শতাব্দীতে জন্ম হয়? সপ্তম শতাব্দীতে। ঠিক আছে, আমাদের ইতিহাস বই যেটা আছে ওটাই কিন্তু আমরা দেখব। ঠিক আছে, তো ইসলাম ধর্মের জন্মগ্রহণ করা হয় সপ্তম শতাব্দীতে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই শতকে হযরত মুহাম্মদ, ঠিক আছে, হযরত মুহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্মের প্রচার করতে শুরু করে। মানে এই মক্কা যেখানে আছে, মক্কাকে কেন্দ্র করে চারদিকে আমাদের হযরত মুহাম্মদ কি করে নিজের ধর্ম প্রচার করতে থাকে। কোন ধর্ম? ইসলাম ধর্ম প্রচার করতেছে থাকে। হযরত মুহাম্মদ কি ছিল? একজন ব্যবসায়ী ছিল। কি ছিল? ব্যবসায়ী ছিল। তাহলে হযরত মুহাম্মদ তাহলে জন্ম হলো সপ্তম শতাব্দীতে, ইসলাম ধর্মের জন্ম হলো কোথায়? মক্কা মদিনা কেন্দ্র করে, দুটা শহরকে কেন্দ্র করে। আর সেখান থেকে হযরত মুহাম্মদ, ঠিক আছে, কি করলো? ওই ধর্মটা প্রচার করতো। হযরত মুহাম্মদ কে আমরা পড়ছি, ঠিক আছে, তো সেখান থেকে তোর হযরত মুহাম্মদ প্রচার করতো কি? এই ইসলাম ধর্মটা। ঠিক আছে, কোন শহরটাকে কেন্দ্র করে? মক্কাকে কেন্দ্র করে। কোন শহরকে? মক্কা শহরকে কেন্দ্র করে প্রচার করতো কিন্তু মক্কায়। ঠিক আছে, হযরত মুহাম্মদের 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ হয়। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের জন্ম হয় এবং 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘোষণা করে যে আল্লাহ বা ঈশ্বর আমাকে পাঠিয়েছে, আমি হচ্ছি ঈশ্বরের দূত। আল্লাহ বা ভগবান আমাকে পাঠিয়েছে উপর থেকে, আমি হচ্ছি ঈশ্বরের দূত। ঠিক আছে, মানে আমাকে পাঠিয়েছে, আমাকে ধর্ম প্রচার করতে পাঠিয়েছে। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে বলেছিল এটা? 610 খ্রিস্টাব্দে। আর ওর জন্ম কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। বুঝতে পারছিস? হযরত মুহাম্মদের জন্ম হচ্ছে 570 খ্রিস্টাব্দে। আর ও যখন বলল 610 খ্রিস্টাব্দে, কি বলল? যে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সেজন্য এই আল্লাহ বা ঈশ্বর বা ভগবানের বার্তা বাহক বলবো। কি বলবো? ভগবানের বার্তা বাহক হচ্ছে কে? হযরত মুহাম্মদ। ঠিক আছে, বার্তা মানে ও যে কথাগুলো বলে পাঠিয়েছে, ওই কথাগুলো চারিদিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, যে এরকম এরকম করতে হবে, নামাজ পড়তে হবে, এটা করতে হবে, ভগবান মানে ভগবান যেটা বলেছে ওটা করতে হবে, ভগবান বা আল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আর যারা আল্লাহর বাণী মুহাম্মদ থেকে জানতে পারে, এবং মানে এই যে আল্লাহর বাণীগুলা কে জানে? মুহাম্মদ জানে, ঠিক কিনা? হযরত মুহাম্মদ জানে। আর ওই বাণীগুলা শুনে 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 কি মুসলমানরা ওকে ফলো করতে থাকে। ঠিক আছে, হযরত মুহাম্মদ বলে, এই নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, এটা করতে হবে, এটা করতে হবে। তো ওই বাণীগুলা হযরত মুহাম্মদ বলে, ঠিক আছে, আর ওকে যারা ফলো করে তারা মুসলমান নামে পরিচিত। কি নামে পরিচিত? মুসলমান। মানে ওর বাণীগুলো যারা যারা ফলো করে তাদের কি বলবো আমরা? মুসলমান বা মুসলিম বলবো। ঠিক আছে, ঠিক আছে, তো এরকম করে চলতে থাকে। আস্তে 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 হযরত মুহাম্মদ কিন্তু তোর চারদিকে মুসলিম ধর্মগ্রন্থ কিন্তু একদম চারদিকে ছড়িয়ে দেয়। ঠিক আছে, 622 খ্রিস্টাব্দে কি হয়? 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ ও তার অনুগামীরা মদিনায় চলে যায়। ভালো করে বুঝবি কিন্তু, কি চলে যায়? 622 খ্রিস্টাব্দে তারা কি চলে যায়? মক্কা থেকে মদিনায় চলে যায়। বোঝা যায়? মক্কা থেকে মদিনা চলে যাওয়ার আরবি ভাষাকে বলা হয় কি? হিজরত বলা হতো। কি বলা হতো? মক্কা থেকে যখন মদিনায় যাবে, আরবি ভাষা সেটাকে আমরা কি বলবো? হিজরত বলবো, হিজরত। ওই সময় থেকে দেখবি যে মুসলিমদের আলাদা একটা ক্যালেন্ডার আছে, কি বলতো? হিজরি। এত হিজরি, এত হিজরি, তোরা জানিস না? এত হিজরি, অত হিজরি বলে না? মুসলিমদের আলাদা একটা ক্যালেন্ডার থাকে। তো ওই টাইম থেকে হিজরি ক্যালেন্ডারটা আসে। ঠিক আছে, হিজরি নামেই ইসলামের সাল গণনা চালু হয়। যখন এই মক্কা থেকে মদিনা চলে যায় কিনা, তখন থেকে হিজরি নামে একটা সাল গণনা চালু হয়। 10 বছরের মধ্যে মোহাম্মদ সাহেব আরব ভূখণ্ডের বিরাট অঞ্চল জয় করে, বিশাল অঞ্চল, মানে আরবের সবাই মুসলিম হয়ে যায়। ঠিক আছে, হয়ে যায়, এবং মক্কাতে তার প্রভাব ছড়িয়ে পড়ে। এই যে মক্কাতে তার যে প্রভাব, কে? হযরত মুহাম্মদ। কে? হযরত মুহাম্মদ। বিশাল বড় প্রভাব, সবাই মুসলিম ধর্ম পালন করে। ঠিক আছে, এবং 632 খ্রিস্টাব্দে সে মারা যায়। 632 কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মারা যায়। ঠিক আছে, তো ততদিন অবশ্য আরবের ভূখণ্ডে ইসলাম ধর্ম ভালোভাবে, যখন মারা গেছিল কিনা, ও কিন্তু নিজের মনের মতো আরবের ভূখণ্ডে ভালো করে ধর্মটা প্রচার করেছিল, ইসলাম ধর্ম প্রচার করেছিল। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এবার খালিফা বা খিলাফত কি?
এটা কেমন, এটা বুঝতে পারলি তো? হযরত মুহাম্মদ সম্বন্ধে আমরা বললাম। বেদুইন কাদের বলা হতো? হ্যাঁ, আজ আরবের জায়গা বলতে বেদুইন বলা হতো, ঠিক আছে। বেদুইনদের খাবার কি ছিল, প্রিয় খাবার? গুড় আর খেজুর, উটের দুধ আর খেজুর, খেজুর। আচ্ছা, আর হযরত মুহাম্মদ জন্ম কত সালে? 570। আচ্ছা, হযরত মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনা যায় তখন তাকে আমরা কি বলবো? হিজরত বলবো। তখন থেকে তোর হিজরি ক্যালেন্ডারটা আছে, ঠিক না? বাহ, এই পারছিস তো, ভেরি গুড। এবার হচ্ছে খালিফা বা খিলাফত। মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব দেবেন কারা? ধরলে মোহাম্মদ সাহেব মারা গেল, ঠিক আছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, তখন কেউ না কেউ তো দরকার যে ইসলাম ধর্মটাকে প্রচার করবে, প্রসার করবে, ঠিক কিনা? তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মুহাম্মদের প্রধান 4 সঙ্গী ছিল, মানে 4টা বডিগার্ড ছিল, ঠিক আছে। 4টা বডি মানে 4 জন খুব মানতো মোহাম্মদ সাহেবকে, ঠিক আছে। তো তাদের 4টা সঙ্গী ছিল। একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হয়, ঠিক আছে। এখান থেকে কি হয়, মুসলমানদের নেতা নির্বাচিত হয়। মোহাম্মদ যে মারা গেল তার পাশে 4 জন সঙ্গী ছিল, আর এখান থেকে ওরা হচ্ছে কি নেতা, মানে যে 4 জন থাকবে ওরা হচ্ছে কি নেতা। ওদেরকেই কি করবে, ওরাই কি করবে, তোর মুসলিম ধর্মটা প্রচার করবে, বুঝতে পারলি? তো এদেরকে বলা হতো কি খালিফা, বলা হতো। তো খালিফারা হচ্ছে হযরত মুহাম্মদের অনুগামী, ওরা হযরত মুহাম্মদকে মানতো ভালো করে, ঠিক না? ওরা ধর্মটা প্রচার করছে, এদেরকে আমরা কি বলবো? খালিফা। খালিফাটা শব্দ হচ্ছে কি আরবি শব্দ, যার মানে হচ্ছে প্রতিনিধি, কি রে বাবু? বা উত্তরাধিকারী, ঠিক আছে। আর প্রথম যে খালিফা যার নাম হচ্ছে কি বলতো? আবু বকর। প্রথম খালিফার নাম কি রে? হ্যাঁ, আবু বকর। তো খালিফা হিসেবে বুঝতে পারলি তো? হযরত মুহাম্মদের মানে পাশে থাকবে, ওর হচ্ছে অনুগামী, ওকে মানবে ভালো করে, ওর পরে ওই ধর্ম প্রচার করবে কে? এই খালিফায়। প্রথম খালিফার নাম হচ্ছে কি আবু। হ্যাঁ, তো খালিফা হলেন ইসলাম জগতের রাজনীতিক ও ধর্মীয় নেতা, ঠিক আছে। খালিফা হচ্ছে কি ধর্মীয় নেতা। খালিফা যে কেউ মানে তখন হতে পারতো। যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলোকে বলা দার উল ইসলাম, মানে যে যে অঞ্চলে মুসলমানরা বা ইসলাম তোর অঞ্চলটা ছড়িয়ে পড়েছে সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? দার উল ইসলাম। কি বলবো রে বাবু? দার উল ইসলাম। খালিফা এর পুরো দারুল ইসলামের প্রধান নেতা ছিল, মানে খালিফা কি ছিল? নেতা ছিল। থাকে না এখন বড় বড় মুফতি সাহেব, এই দাড়ি, ওদেরকে বহুত মানছে, মিজানুর রহমান, তারপর পাকিস্তানে একটা একজন আছে না, আর কি কি নাম আছে, ওরা হচ্ছে কি মুসলিমদের হেড বলা চলে না, ওরা ধর্মটা প্রচার করে, জাকির হোসেন, ঠিক আছে। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব, যারা ধর্মটাকে প্রসার করে, এটা হচ্ছে তোর খালিফা বলা ছিল, ঠিক আছে। তো বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ, এবার হচ্ছে আলাদা ব্যাপার। এই যে আমাদের ভারতে এই এতটি মুসলিম আসলো কোথা থেকে? ভারতে মুসলিমদের এন্ট্রি কিরকম হলো বলতো? এখানে ভারতে সব থেকে আগে যে ধর্মটা ছিল, সব থেকে পুরাতন ধর্ম, যার নাম হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, ঠিক আছে। ভারতে কিন্তু মুসলিমরা ছিল না, ছিল কি? ভারতে মুসলিমরা ছিল না। ভারতে যে প্রধান অনেক আগের যে ধর্মটা, যার নাম হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম, ঠিক আছে। তো মুসলিমরা আসলো কিভাবে, এটাকে আমার জানতে হবে ভালো করে, ঠিক না? যাই হোক, দেখ, আচ্ছা কোরআন কি জানিস তো? তো মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থের নাম, ঠিক আছে। আর কাবা। হুম, তো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। মুসলমানরা বিশ্বাস করেন যে কোরআন আল্লাহর বাণী, ঠিক আছে। আল্লাহ ওকে মানে কোরআনকে ডাইরেক্ট পাঠিয়েছে, কেউ ওকে লিখেনি, আল্লাহ পাঠিয়েছে। মক্কা মসজিদে নরম নামে এই মসজিদ আছে, ঠিক আছে। হ্যাঁ, হরম 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 নামে এই মসজিদ আছে, কে? কাবা, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে কাবা একটি পবিত্র ভবন আছে, এই আরেক নাম হচ্ছে কি? কাবার আরেক নাম কি রে? বাইতুল্লাহ। কাবার আরেক নাম বাইতুল্লাহ। এই কারণে ভবনের এক কোণে কালো রং এর একটা ছোট্ট পাথর আছে না? সবাই গিয়ে ওটা চুমু দিতে যায়, চুমু খায়, ঠিক না? কালো রঙের পাথরটা আছে, ঠিক আছে। তো হাজার উল আসাদ বলা হয় পাথরকে, এগুলো হাজার উল আসাদ। কাবার দিকে মুখ করে নামাজ পড়া হয়। কাবার দিকে কি করা হয়?
ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগে থেকে আরবদের তীর্থ কেন্দ্র ছিল কাবা শরীফ। মানে আরবদের মানে ইসলাম ধর্ম যখন আসেনি তার আগে থেকেও আরবদের তীর্থ কেন্দ্র মানে মানে ধর্ম কেন্দ্র ছিল কি কোথায়? আরবে, ঠিক আছে। পরবর্তীকালে কাবা শরীফ ইসলামের তীর্থস্থান হয়ে পড়ে, পরবর্তীকালে কি হয়? ইসলামের কেন্দ্র হয়ে ওঠে, ঠিক আছে। দেখ, তো এই যে ভারতে, আমাদের ভারতে কিভাবে ইসলামরা এন্ট্রি মারে, এন্ট্রি মানে মানে আসে কিভাবে, তো ভালো করে বুঝবি। 712 খ্রিস্টাব্দ নাগাদ আরবি মুসলমান মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করে, ভালো করে বুঝবি। আচ্ছা, আরেকবার ভারতটা আমরা আঁকি, ঠিক আছে। দেখ, দরকার আছে, এই যে আমাদের ভারত, কে বলছে বাপরে রে? আরে যেরকম হবে হবে, যেরকম হবে হবে, বুঝতে পারছিস কিনা এটা বল। বুঝা গেলে হলো। ম্যাপ আঁকতে দিয়েছে নাকি কে? ঝন্টুলাল ম্যাপ আঁকতে দিয়েছে তোকে? সিঙ্গারা, ঠিক আছে। এই যে দেখ, এখানে একটা না নদী আছে, বুঝতে পারলি? এই যে এখানে একটা নদী আছে, বুঝতে পারলি? এই যে এই নদীটার নাম কি বলতো? সিন্ধু নদী। এখন পাকিস্তানে আছে সিন্ধু নদীটা, ঠিক আছে। তো এই সালটা হচ্ছে 712, কত রে বাবু? 712 খ্রিস্টাব্দে নাগাদ আরবি মুসলমান যার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, কি রে? মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম ভারতে এন্ট্রি কিন্তু এখানে আসে না, ভারতের মধ্যখানে আসে না, এখানে এন্ট্রি মারে। কোথায় মারে? মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে তোর এন্ট্রি মারে, বুঝতে পারলি? তো কোথায়? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে এন্ট্রি মারে, ঠিক আছে। ইতিমধ্যে আরব ব্যবসায়ী পর্যটকরা খ্রিস্টীয় 7ম-8ম শতকে ভারতে এসেছিল, ভারতের সঙ্গে ইসলামের পরিচয় আগে থেকে হয়েছিল। মানে এখানে এন্ট্রি মানে ঠিক আছে, কিন্তু তার আগেও কিন্তু আরব ব্যবসায়ীরা এসেছিল, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করার জন্য। এই যে খেজুর টিজুর নিয়ে আসতো, আর ভারতে লে বাবু খেজুর লে, আর আমাকে ধান চাল দে, ঠিক আছে, খাবো, ধান গম দে, ঠিক আছে, ব্যবসা নেওয়া দেওয়া করতো, আমদানি রপ্তানি করতো, ঠিক আছে। তারপরে আরব আরব শক্তি সিন্ধু প্রদেশে মুলতান, আরব শক্তি সিন্ধু প্রদেশ, মুলতান, উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ দখল করে। এই যে আসলো, কে আসলো বলতো? কে বলতো? মোহাম্মদ বিন কাসিম। এই যে আসলো, 3টা জায়গা দখল করলো। একটা হচ্ছে কি সিন্ধু প্রদেশটা দখল করলো, ঠিক আছে। একটা হচ্ছে একদিকে হচ্ছে মুলতান, একদিকে রে মুলতান, ভারতের কিছু অংশ, অল্প অংশ দখল করেছিল কে? এই মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে। মোহাম্মদ বিন কাসিম 3টা জায়গা, মানে মধ্যখানে কিন্তু আসেনি, এখানে মধ্যখানে আসেনি। মোহাম্মদ বিন কাসিম এখান থেকে 3টা জায়গা করে নিয়ে চলে গেছিল, ঠিক আছে। বিন কাসিমের মৃত্যুর পর তার ধীরে ধীরে ওই অঞ্চলে ছড়িয়ে থাকে এবং নবম শতাব্দীর শেষের দিকে ভারতে অভিযান বন্ধ করে দেয়, ঠিক আছে। ওই যখন মারা যায়, আস্তে 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 ফের ওরা এটা অধিগ্রহণ করে নেয়, ওর কিন্তু আর অস্তিত্ব থাকে না, শেষ হয়ে যায়, ঠিক আছে। তো বুঝতে পারলি? তো তোকে কিন্তু বলে প্রথম ভারতে কে আক্রমণ করেছিল, কি হবে? মোহাম্মদ বিন কাসিম। কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। ও কি কি অঞ্চল দখল করেছিল? মুলতান, সিন্ধু প্রদেশ আর ভারতের কিছু অংশ। মুলতান, সিন্ধু প্রদেশ আর ভারতের কিছু অংশ, 3টা জায়গা ও হালকা করে দখল করেছিল। তারপরে ও মরে যাওয়ার পর ওরও গল্প শেষ হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারলি? এখান থেকে তাহলে এই মোহাম্মদ বিন কাসিমের গল্পটা শুনলি, ভালো করে বোঝা গেল। তারপর হচ্ছে আরবের পর আরেক মুসলমান, ঠিক আছে, শক্তি, যেটাকে বলা হয় তুর্কি। ওরাও কিন্তু মুসলমান, ওদেরকে তুর্কি বলা হতো। ওরা কিন্তু তুর্কি ভারতের সম্পদের টানে তখনকার টাইমে ভারত যে ছিল কিনা, সোনা দানা মণি মুক্তা, মানে ভারতকে সোনে কা খাজানা বলা হতো। মানে এত কিছু ছিল ভারতে, আমাদের ইন্ডিয়াতে এত কিছু ছিল, সোনা দানা, মানে মানে এই সম্পদের টানে তখন এই তুর্কি, যার নাম মানে তুর্কিরা আক্রমণ করতে, মানে ওই সম্পদের টানে তুর্কিরা ভারতে আক্রমণ করে, ঠিক আছে। এ তো ছিল আরবে, ছিল কি বিন কাসিম আরবে আক্রমণ করেছিল, এর গল্প শেষ। কিন্তু তুর্কিরাও ভারতে আক্রমণ করে,
কার টানে? সম্পদের টানে, ঠিক আছে। খ্রিস্টীয় একাদশ ও দ্বাদশ শতাব্দীতে গজনির দুজন কিন্তু আক্রমণ করে। গজনির সুলতান মাহমুদ, এক নম্বর মনে রাখ, গজনির সুলতান মাহমুদ, কে রে? গজনির সুলতান মাহমুদ, ঠিক আছে। আর ঘুরের শাসক কি? মোহাম্মদ ঘুরি নাম লাগবে, ঠিক আছে। আর ঘুরের মোহাম্মদ ঘুরি, ঠিক আছে। তোদের বই আলাদা নাম আছে, মোহাম্মদ ঘুরি, ঠিক আছে। তো দুজন, একজন ছিল গজনির সুলতান মাহমুদ আর মোহাম্মদ ঘুরি। এই দুজনের কি ছিল? তুর্কি ছিল। দুজনের কি ছিল বাবু? তুর্কি ছিল। গজনির সুলতান মাহমুদ আর মোহাম্মদ ঘুরি দুজনেই তুর্ক ছিল। এই উপমহাদেশে বিজয়ে অভিযানে আসার, মানে ভারতকে জয় করতে এই দুজন কিন্তু আসে, ঠিক আছে। ভারতের খাজানা সম্পদের লুট করতে একটা লোভী ছিল ওরা, ঠিক আছে। এখানকার লুটে নিয়ে যাওয়ার জন্য এই সুলতান মাহমুদ আসে, ঠিক আছে। অবশ্য এই দুজনের উদ্দেশ্য কিন্তু এক ছিল না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুজনের উদ্দেশ্য মানে দেখ, আমরা যে পড়ছি এটা একটা উদ্দেশ্য, তাই উদ্দেশ্য মানে কি? ভালো রেজাল্ট করা। তো এই দুজন যে ভারতে আক্রমণ করবে, এই যে দুজনের উদ্দেশ্য কিন্তু এক ছিল না, ছিল কি? আলাদা আলাদা উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তো গজনির সুলতান মাহমুদ প্রধান উদ্দেশ্য ছিল কি? মন্দিরগুলো থেকে ধন সম্পদ লুট করে খোরাসান এবং মধ্য এশিয়া সাম্রাজ্য তার ব্যয় করা, মানে এর কিন্তু হারামি লোক ছিল। কে ছিল? এই গজনির সুলতান মাহমুদ কি ছিল? হারামি ছিল। এর উদ্দেশ্য কি ছিল? যাব ভারত, আমি তো শক্তিশালী, ভারতে তো মানে রাজাগুলো যা আছে ওরা তো কম শক্তিশালী, যাব ওখানে ওই কম শক্তিশালী রাজাগুলোকে হারাবো, আর ওখান থেকে যে মন্দিরগুলো আছে সোনা দানা, ওখান থেকে সব লুটে নিয়ে আসবো। হারামি আছে তাহলে নাকি? অনেক টিপের মন্দিরও ধ্বংস করেছে এই বেটা, ঠিক আছে। এই বেটা অনেক মন্দির, আমাদের ভারতের অনেক মন্দিরও ধ্বংস করেছে। কে? এই গজনির সুলতান মাহমুদ। তো এই উদ্দেশ্য খারাপ ছিল? ছিল না। মুসলিম, অবশ্যই মুসলিম। গজনির এরা তুর্কি মুসলিম ছিল, ঠিক আছে। এখানে ভারতে এসে অনেক মন্দির ভেঙেছে, ভারতের মন্দির ভেঙে তোর সব ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর এই সব নিয়ে মধ্য এশিয়ায় ব্যয় করেছে। আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মাহমুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করে। কতবার? ভাবতে পারছিস? 1000 থেকে কত রে? 1027, এই টাইমটাতে ও 17 বার আক্রমণ করে, 17 বার। হ্যাঁ, 17 বার। এত লোভী ছিল কে? এই বাজে লোকটা গজনির সুলতান মাহমুদ 17 বার ভারতে আক্রমণ করে। কে? সুলতান মাহমুদ। মজা লাগছে না? পড়তে মজা লাগতো নাকি? মজা লে, বুঝতে পারছি না বাবু? হ্যাঁ, তো এই গজনির এই লোকটা 17 বার ভারতে আক্রমণ করে, ঠিক আছে। এই লোক কিন্তু আসেনি, এও কিন্তু আক্রমণ করেছিল, এও তুর্কি, ঠিক আছে। তো একটু সুলতান মাহমুদ সম্বন্ধে একটু জানি, ঠিক আছে। তো সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী হিসাবে চিহ্নিত হয়েছেন। এই ছিল আক্রমণকারী, মানে আক্রমণ করবে আর লুটে নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, ভারত থেকে যেমন তিনি প্রচুর ধন সম্পদ লুট করে নিয়ে গেছেন, তেমনি তার নিজের রাজ্য ভারত কাজে ব্যয় করেছেন, ঠিক আছে। তার আমলে রাজধানী গজনি ও অন্যান্য শাসককে সুন্দর করে সাজানো হয়েছিল। সেখানে মাহমুদ সেখানে প্রসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলধারা, খাল ইত্যাদি বাঁধ নির্মাণ করেন। তারপরে মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য। হ্যাঁ, আমি একটা কথা বলি, এই যে এই বেড়া কিনা নিজের স্বার্থ বলে না, নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝে না। এখান থেকে মন্দির ফন্দির ধ্বংস করে তোর সোনাদানা লুট করে নিয়ে গেছিল ঠিকই, এটা না যে অন্য কাজে মানে খারাপ কাজে ব্যয় করবে না। নিজের যে রাজ্য আছে, নিজের রাজ্যে গাছপালা লাগাই দিল, মসজিদ তৈরি করলো, হেটা হ্যান করলো, ত্যান করলো, সবকিছু ও কিন্তু সাজিয়ে নিয়েছিল, ঠিক আছে। কে? মানে লোকটা কিন্তু খারাপ বলা, অতটাও খারাপ ছিল না, ঠিক আছে। মানে ভালো কাজেই করেছিল। এখান থেকে লুট করা মানে তো ওটা খারাপই কাজ, ঠিক কিনা? যাই হোক, তো এই সময় দুজন উল্লেখযোগ্য তোর ব্যক্তি ছিল, যার নাম হচ্ছে কি বলতো? অল বিরনি আর ফিরদৌসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে অল বিরনি আর 2 নম্বর হচ্ছে ফিরদৌসি। কে এটা? তো অল বিরনি আর ফিরদৌসি কার আমলে ছিল বলতো? অল বিরনি আর ফিরদৌসি এই সুলতান মাহমুদের আমলে ছিল, ঠিক আছে। এরা
এরা ছিলেন আল-বিরুনি ছিলেন দর্শন এবং গণিতে পণ্ডিত। তিনি ভারতে পর্যটক হিসাবে আছেন এবং তার কবিতা এই যে আল-বিরুনির যে কবিতাটার নাম কি ছিল বলতো? কিতাব অল হিন্দ। এই যে কবিতা এই যে লিখেছিল তার নাম ছিল কি? কিতাব অল হিন্দ। বুঝতে পারলি? তো আল-বিরুনির লেখার নাম কি রে বাবু? কিতাব অল হিন্দ। ঠিক আছে, কিতাব অল। বুঝতে পারছিস ব্যাপারটা? ঢুকছে তো মাথায় আস্তে আস্তে। তো এরা দুজন কারা বলেছিল? গজনী সুলতান মাহমুদের আমলে এই দুজন ছিল। ঠিক আছে, এই টাইমে দুজন ছিল। হ্যাঁ, উল্লেখযোগ্য ব্যক্তি ছিল আল-বিরুনি আর ফিরদৌসী। এরা কি করতো? লেখালেখি করতো। ধরলে এই সুলতান মাহমুদ কি কি নিয়ে গেল, কি করলো না করলো সব খাতায় লিখতো। তারপর তো আমরা জানতে পেরেছি না। আচ্ছা, আর কবি ফিরদৌসী কি লিখেছিল বলতো? কি লিখেছিল? আল-বিরুনি তো লিখলো কিতাবুল হিন্দ, এ লিখেছিল কি তোর শাহনামা। কি লিখেছিল রে? শাহনামা। শাহনামা মুখস্থ করবি কিন্তু। আল-বিরুনি কি লিখেছিল? কিতাবুল হিন্দ। আর ফিরদৌসী কি লিখেছিল? কোন দিন ফিরদৌসী লিখল শাহনামা? শাহনামা কোন দিন লিখল তুই? তো শাহনামা লিখলো। ঠিক আছে, বুঝতে পারলি? অন্যদিকে আমি তো দেখলাম এই গজনী সুলতান মাহমুদের কথা, অন্যদিকে কে আছে রে বাবু বলতো? মোহাম্মদ ঘুরি। ঘুরির উদ্দেশ্য কিন্তু এক ছিল না, ওর উদ্দেশ্য কিন্তু আলাদা ছিল। বেটা খুব ভালো ছিল। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্যদিকে মোহাম্মদ ঘুরি ভারতের শাসক হতে চেয়েছিল। কি? যে ভারতে যাব, ভারতকে শাসন করব, একটা উন্নত, একটা মেরুদণ্ড যুক্ত ভালো একটা শাসন ব্যবস্থা গড়ে তুলবো। কে এটা মাথায় ছিল? কার মাথায়? মোহাম্মদ ঘুরির। কিন্তু এইবার কিন্তু ওই শাসন ছিল না। ঠিক আছে, ওর কিন্তু উদ্দেশ্য ছিল না, এর আলাদা বললাম না, এর আলাদা উদ্দেশ্য, এর আলাদা উদ্দেশ্য। তো মোহাম্মদ ঘুরি ছিল ভারতে যাব, ওখানে সাম্রাজ্য গ্রহণ করব, ওখানে বিশাল বড় প্রাসাদ গ্রহণ করব, আমি শাসন করব। কার উদ্দেশ্য ছিল এটা? মোহাম্মদ। তো সালটা দেখবি ভালো করে, 1192 খ্রিস্টাব্দের দ্বিতীয় তরানের যুদ্ধে। তো এখানে দেখ 1100, একটা হচ্ছে 1191, ঠিক আছে, আর একটা হচ্ছে 1192। ঠিক আছে, এটা দেওয়া নেই তোদের। 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরানের যুদ্ধ। কি রে? যুদ্ধ। এটা হচ্ছে প্রথম তরাইন। ঠিক আছে, প্রথম তরাইন। তো প্রথমবার হয়ে গেছিল। ঠিক আছে, তো দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি রাজপুত রাজা এই মোহাম্মদ ঘুরি যে ভারতে আসবে, এই যে আসবে, এটা না যে ভারতে কেউ থাকবে না, থাকবে ভারতে কেউ না কেউ রাজা থাকবে। যে থাকবে তার নাম হচ্ছে কি বলতো? পৃথ্বীরাজ চৌহান। কে ছিল? এখানে ভারতে কে ছিল? ভারত যখন মোহাম্মদ ঘুরি আসে, তো একদিকে ঘুরি আর একদিকে কি রে? পৃথ্বীরাজ চৌহান। তো এই দুজনের লড়াই চলবে, মারপিট চলবে একদম, সেই চাকুনে খ্যাচ 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 খ্যাচ, সেই চলবে মারপিট একদম। কার কার? পৃথ্বীরাজ চৌহান আর ঘুরির মারপিট চলবে। যে সেই যুদ্ধটার নাম কি বলতো? এই দ্বিতীয় তরাইনের যুদ্ধ। বুঝতে পারলি? আর সালটা হচ্ছে কত? 1192। হ্যাঁ, 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? ঘুরি আর পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ এর কিন্তু গল্প আছে। ঠিক আছে, গল্পটা তোরা যদি শুনতে চাস তো সময় পেলে আমি শোনাবো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং গল্প আছে তো সেই। তো প্রথমবার কিন্তু এখানে এই প্রথম তরাইনের যুদ্ধে কিন্তু ঘুরি হেরে গেছিল। বুঝতে পারলি? দ্বিতীয় যুদ্ধে ঘুরি জিতেছিল। কেন জিতেছিল আমি এর কাহিনীটা পরে বলবো। ঠিক আছে, এর কাহিনী যে আছে কিনা খুব ইন্টারেস্টিং আছে, এর কাহিনীটা পরে বলবো। ঠিক আছে, তো এই পৃথ্বীরাজ চৌহানকে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি হারিয়ে দেন। এ কিন্তু একে সস্তা ভাবিস না। পৃথ্বীরাজ চৌহানকে, ভারতের যে ছিল পৃথ্বীরাজ চৌহান, এ ছিল সস্তা ছিল না, বহুত শক্তিশালী ছিল। এই একটা কারণ ছিল যে হেরে গেছিল। কারণটা কাহিনীর মধ্যে আছে। কাহিনী যদি শুনতে চাস আমাকে একটু করে বলবি। ছোট্ট করে বলা যাবে না, বিশাল বড় কাহিনী আছে। কেন যে হেরেছিল এটা আমি জানি। ঠিক আছে, তো পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয়। প্রথমবার জিতেছিল কে? মোহাম্মদ ঘুরি হেরে যায়। দ্বিতীয়বার ঘুরি কি করে? পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয়। ঠিক আছে, বুঝতে পারলি? কাহিনীটা শোনাবো কিন্তু আমাকে মনে করাবে। হ্যাঁ, আচ্ছা, বিকাল বেলা শোনাবো। তো 1206 খ্রিস্টাব্দে তারপর কি হয়? এই তো মারপিট করলো। ঠিক আছে, মারপিট করে এই 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যায়।
যা ঘড়ি না না মারা যায়, ঠিক আছে। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি কিন্তু মারা যায়, ঠিক আছে। তো ঘড়ির কিন্তু এই যে ঘড়ি না, ও তো জিতে গেল, ভারতে একটা নিজের খুঁটা কিন্তু গেড়ে দিয়েছে। কে বলতো? মোহাম্মদ ঘড়ি খুঁটা গেড়েছে, মানে সহজে ছোটাবে নাকি রে? তো যখন ঘিরে দিল খুঁটা, তো মোহাম্মদ ঘুরি কিন্তু ছেলে পেলে ছিল না, ঠিক আছে। মোহাম্মদ ঘুরি ছেলে পেলে ছিল না, তো ছিল তো যদি থাকেও তো ওর নিজের যেখানে, কোথায় ওর বাড়ি বলতো? ওই তুর্কি, তুর্কি না? মোহাম্মদ ঘুরি জাত কি তুর্কি না? বললাম না তুর্কি জাত ছিল, ওখানে ছিল। বা ওর কাকাটা ভাইরা কি ছিল, ওখানে ছিল। এখানে তার কিন্তু সঙ্গী ছিল, যার নাম হচ্ছে, মানে দাস ছিল, সঙ্গী বা দাস ছিল, সঙ্গী বা ওর চাকর ছিল, ঠিক আছে। কার? মোহাম্মদ ঘুরির। মোহাম্মদ ঘুরির সঙ্গে চাকর ছিল, যার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। নামটা মনে রাখবি। হ্যাঁ বলছিস না, এখন থেকে চালু হচ্ছে তো সুলতান বংশ। হ্যাঁ ওই তো কুতুব মিনার, এটা আমরা সব আসবো, এত ইন্টারেস্টিং আছে না ইতিহাসটা, না পুরো রসগোল্লা জমে ক্ষীর হয়ে যাবে। তো এই মোহাম্মদ ঘুরি সাম্রাজ্যটাকে কাকে দিল? কুতুবউদ্দিন আইবককে। কাকে দিল? আইবককে ছিল, ওর চাকর ছিল, ওর দাস ছিল, ঘুরির দাস ছিল, বেটা ছিল না কিন্তু, কি ছিল? দাস ছিল, চাকর ছিল, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক এবার এখানে এসে, এখানে তোর দিল্লি, তো দিল্লিতে সাম্রাজ্যে এসে বসবে এখানে কুতুবউদ্দিন আইবক। বসলো, এবার ও পুরো ভারতকে চালাবে, যেহেতু পৃথ্বীরাজ চৌহানকে তো হারিয়ে দিয়েছে, ঠিক আছে। আনুমানিক 1204 খ্রিস্টাব্দে থেকে 1205 খ্রিস্টাব্দে প্রথম দিকে তুর্কি সেনাপতি, আচ্ছা বাংলায় তুর্কি অভিযান, ঠিক আছে। আমরা একটু সাইড কেটে, এই যে আমাদের এখানে কি আছে, বাংলা আছে না? বাংলায় কি হয়, 1204 খ্রিস্টাব্দের শেষে, 1204 থেকে 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে ইকতারউদ্দিন বিন বখতিয়ার খলজি, নামটা হচ্ছে কি ইকতারউদ্দিন বিন বখতিয়ার খলজি, বাংলায়, আমাদের বাংলায়, হ্যাঁ মনে থাকবে। তো ইকতারউদ্দিন বিন বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করে, ভালো করে বুঝবি, কত খ্রিস্টাব্দে বলতো? 1204 থেকে 1205, ঠিক আছে। এই খ্রিস্টাব্দে ইকতারউদ্দিন বিন, এ কিন্তু তুর্কি ছিল, এ কিন্তু বাংলায় আক্রমণ করে, ঠিক আছে। বাংলার কোন জেলায়? নদিয়া দখল করে। সেই থেকে বাংলায় তুর্কি শাসন শুরু হয় কি বাংলায়। আচ্ছা এই যে জয় করে কিনা, এই ইকতারউদ্দিন বিন বখতিয়ার খলজি ঘোড়া নিয়ে গেছিল, কতজন মিলে বলতো? তোর 18 জন মিলে মনে হয়, হ্যাঁ মাত্র 18 জন মিলে। এখানে বাংলায় তো পালসন আছে, মাত্র 18 জন মিলে গেছিল কোথায়? ইকতারউদ্দিন বিন বখতিয়ার খলজি তোর শাসন করতে, ঠিক আছে। তো ওখান থেকে এরা কিনা বিনা যুদ্ধে ওরা কিন্তু পালিয়ে গেছিল বাংলায়। ভাই তোদের সাথে পারা যাবে না, তুই ঠিক আছে। তখন এখানে রাজা কে ছিল বলতো? বাংলায় লক্ষণ সেন। যখন এ বাংলায় আক্রমণ করে, তখন রাজা কে ছিল? লক্ষণ সেন। কোথায়? বাংলায়। কোথায় রে বাবু? বাংলায়। যখন ইকতারউদ্দিন বিন বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে? 1204 থেকে 5 খ্রিস্টাব্দে বাংলায় আক্রমণ করে, তখন রাজা কে ছিল? লক্ষণ সেন। কে ছিল রে? লক্ষণ সেন। এবং লক্ষণ সেন বিনা যুদ্ধে ও কিন্তু পালিয়ে যায়। কোথায় যায়? কি হয়ে যায়? পালিয়ে যায়, দৌড়তে দৌড়তে পালাতে। বাপরে কে আজ 18 জন মিলে ঘোরাত করে, 18 জন লোক আজ এত বড় বড় মুখ, ভাগ রে, ঠিক আছে, পালিয়ে গেছিল, বুঝতে পারলি? তো তুর্কিরা বিনা যুদ্ধেই নদিয়া জয় করে। তো তুর্কিরা যখন আসে বিনা যুদ্ধেই নদিয়া জয় করে দেয়, ঠিক আছে। নদিয়া বিনা যুদ্ধেই কিন্তু তারা জয় করে দেয়, এবং সেখানে তার লক্ষণাবতী রাজধানী স্থাপন করে, সেই শহরকে বলা হয় লক্ষণদ্বীপ, ঠিক আছে। বখতিয়ার খলজি নিজের জন্য রাজ্য করতে ভাগ করে এবং শাসনকর্তা নিযুক্ত করেন। এই সময় শাসনকর্তা ছিলেন তার সেনাপতি। বখতিয়ার খলজি রঘুতে মসজিদ, মাদ্রাসা এবং আস্তানা তৈরি করেন। 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যায়, ঠিক আছে। 1200, সবাই তো মরবে রে, 1206 খ্রিস্টাব্দে এ কিন্তু মারা যায়। কে বলতো? 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যায়, এবং বাংলা তুর্কি অভিযানের একটা শেষ অধ্যায় হয়, এবং এই সময় পূর্ববঙ্গের রাজা লক্ষণ সেনেরও মৃত্যু হয়। এই যে লক্ষণ সেন ছিল, লক্ষণ সেন এরা কিন্তু মরে যায়, ঠিক আছে। 1206 খ্রিস্টাব্দে তোর বখতিয়ার খলজিও মারা যায়, এবং লক্ষণ সেনও কিন্তু মারা যায়, ঠিক আছে। তো এই যে এখন শুরু হলো জিনিসটা, ঘড়ি কাকে দিল বলতো? কুতুবউদ্দিন আইবককে। এবার চালু হবে সুলতান বংশ। এর পরের দিন থেকে আমরা সুলতান বংশ পড়বো, ঠিক আছে। এই পরের চ্যাপ্টার থেকে চালু হবে সুলতান বংশ, ঠিক আছে। না এর পরের চ্যাপ্টার না, এর পরের চ্যাপ্টারে তোর কাহিনীটা তোদের শোনাই দিব, ঠিক আছে। দেখ